একজন মানুষ, একজন নেতা, একজন ভয়হীন কণ্ঠস্বর, যিনি আরব জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব আর আত্মমর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন ইরাকের ইতিহাসের অন্যতম শক্তিশালী শাসক, যিনি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। সেই সাদ্দাম হোসেনকেই 2006 সালের 30শে ডিসেম্বর ঈদের দিন ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। আজ প্রশ্ন থেকে যায়, সত্যিই কি তিনি অপরাধী ছিলেন, নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছিল শুধু এই কারণে যে তিনি না বলতে জানতেন? সাদ্দাম হোসেন 1979 সালে ইরাকের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর দেশটিকে অদ্ভুত এক রূপান্তরের পথে নিয়ে যায়। শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগে ইরাক হয়ে দাঁড়িয়েছিল মধ্যপ্রাচ্যের শিক্ষিত ও আধুনিক দেশগুলোর একটি। নারীদের শিক্ষার অধিকার ও কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগও সাদ্দামের যুগে ব্যাপকভাবে প্রসার লাভ করে। তেল সম্পদ জাতীয়করণ করে দেশের অর্থনীতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। এর ফলে পশ্চিমা শক্তির গলার কাটা হয়ে দাঁড়ায়। সাদ্দাম ছিলেন একজন নেতা যিনি বারবারই আমেরিকার আধিপত্যবাদী নীতির বিরোধিতা করেছেন। 1990 সালে কুয়েত দখলের মাধ্যমে তিনি উপসাগরীয় অঞ্চলে আমেরিকার আধিপত্য প্রশ্নবিদ্ধ করেন। ইসরায়েলি বিরোধী অবস্থান ও ফিলিস্তিনের প্রতি অকণ্ঠ সমর্থন তার আন্তর্জাতিক শত্রু বাড়িয়ে তোলে। আমরা ইহুদিবাদীর শক্তির দাস হব না, এই সবকিছুই মিলে পশ্চিমা বিশ্বের জন্য তিনি হয়ে দাঁড়িয়েছিলেন এক অস্বস্তিকর প্রতিবাদী মুখ। তাই তাকে সরানোই ছিল তাদের এজেন্ডা। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন জোটে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে ইরাক আক্রমণ করে, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় এমন কোনো অস্ত্র ইরাকে ছিলই না। এটি ছিল একটি সাজানো নাটক, যার মাধ্যমে তারা এক বৈধ সরকারের পতন ঘটায়। সাদ্দামের বিচার ও মানদণ্ড ছিল বহু আইনি বিশেষজ্ঞের চোখে পক্ষপাতদুষ্ট ও প্রতিহিংসা পরায়ণ। বিচার চলাকালে আন্তর্জাতিক আইনজীবীরা বলেছিলেন এটি ছিল বিজয়ীদের বিচার, যেখানে কোনো নিরপেক্ষতা ছিল না। ঈদের দিনে তাকে ফাঁসিতে ঝোলানোর মধ্য দিয়ে প্রমাণিত হয় এটা কোনো বিচার নয়, বরং একটি রাজনৈতিক খুন। তার মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে শুরু হয় এক অস্থিরতা যা আজও থামেনি। সাদ্দাম হোসেন কেবল একজন রাজনৈতিক প্রেসিডেন্ট ছিলেন না, তিনি ছিলেন আরব জাতীয়তাবাদের এক উজ্জ্বল মুখপাত্র। তার শাসনামলে ইরাক হয়ে ওঠে আরব ঐক্যের মডেল, যেখানে ভিন্ন জাতিগোষ্ঠী, সম্প্রদায় এবং ধর্মাবলম্বী মানুষ এক ছাতার নিচে থেকে সম্মানের সঙ্গে বসবাস করত। সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাকের নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক এবং সামাজিক অংশগ্রহণে অভাবনীয় অগ্রগতি ঘটে। 1980-র দশকে মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশে যখন নারীদের হিজাব বাধ্যতামূলকভাবে পড়তে বাধ্য হচ্ছিলেন, তখন ইরাকে নারী ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত হতে পারতেন। সাদ্দাম হোসেন এমন একটি রাষ্ট্র গড়ে তুলেছিলেন যেখানে নাগরিকরা বিনামূল্যে আধুনিক চিকিৎসা ও শিক্ষা সেবা পেত। বহু প্রচলিত ভুল ধারণা হলো সাদ্দাম হোসেন নাকি যুদ্ধবাজ ছিলেন। বাস্তবতা হলো তিনি ছিলেন প্রতিরোধের প্রতীক। 1980 সালে ইরান ইরাক যুদ্ধে তার ইচ্ছায় শুরু হয়নি, এটি ছিল সীমান্ত ও মতাদর্শনগত উত্তেজনার পরিণাম। যুদ্ধ শেষে তিনি শান্তি চুক্তি করেন এবং পুনর্গঠনের দিকে মন দেন। 1990 সালে কুয়েত ইস্যুতে যুদ্ধ বাঁধলেও তিনি মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে সমঝোতায় আগ্রহী ছিলেন, কিন্তু যুদ্ধই ছিল পশ্চিমাদের বিশ্বের পরিকল্পনার অংশ। সাদ্দাম চাইতেন আরব বিশ্ব যুদ্ধ বন্ধ হোক, ফিলিস্তিন প্রশ্নের সমাধান আসুক এবং তেল সম্পদের উপর বিদেশি নিয়ন্ত্রণ বিলুপ্ত হোক। তার বারবার শান্তি চুক্তির প্রস্তাব যুদ্ধের বন্ধের মধ্যস্থতার আহ্বান প্রমাণ করে তিনি ছিলেন প্রতিরোধী কণ্ঠস্বর, আগ্রাসী নয়। সাদ্দাম হোসেনকে যখন ফাঁসিতে ঝোলানো হয়, তখন ইরাক সহ গোটা আরব বিশ্বে শোকের ছায়া নেমে আসে। যারা তাকে শত্রু ভাবতেন তারাও বলেছিলেন এই মৃত্যু ছিল রাজনৈতিক হত্যাকাণ্ড। মৃত্যুর অনেক বছর পরেও আরব তরুণদের মাঝে সাদ্দামের নামে কবিতা লেখা হয়, গান হয়, দেওয়ালে তার ছবি আঁকা হয়। এক জরিপে দেখা গেছে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ নাগরিক তাকে একজন দেশপ্রেমিক শহীদ হিসেবে স্মরণ করেন। তিনি ছিলেন এমন একজন নেতা যিনি বলতেন আমরা মরতে পারি কিন্তু মাথা নত করব না। এই চেতনাই আজও বহু আরবের মধ্যে তাকে জীবিত রাখে। একজন সাদ্দাম মরলেও হাজারো সাদ্দাম জন্ম নেয় তার আদর্শে। এই বার্তায় হয়তো আজও বাতাসে ভেসে বেড়ায় সাহসীদের অনুপ্রেরণা হয়ে।